সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। বাবা, কি চমৎকার বিরিয়ানি! নবাবী বিরিয়ানি এইরকমই হয়। মুখে দিলাম আর শুরু করে গলে পেটে। খেয়েও শান্তি নেই। কেন কেন কেন? খেয়ে শান্তি নেই কেন? খাওয়ার পরও খেতে ইচ্ছে করছে, মনের মধ্যে কেবলই বিড়বিড়ানি। রাগার মতো কি কথা বললাম মন্ত্রী মশাই, বলুন দেখি? মনের মধ্যে কে যেন আরো বিরিয়ানি করে বিড়বিড় করছে না? আমার তো করছে। তাই তো বললাম লাজবাব বিরিয়ানি, মনের মধ্যে বিড়বিড়ানি। দারুণ বলেছো গোপাল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমাদের যখন বিরিয়ানি এত ভালো লেগেছে তখন তো আমাকেও কিছু করতে হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমিও কথা দিলাম আমার রাজ্যের সমস্ত প্রজাদের আমি এই রকম সুন্দর পাঁঠার মাংসের বিরিয়ানি খাওয়াবো। তাই এই কথা শোনার পর গোপাল, তোমার মন কি বলছে? মনের মধ্যে ফুর্তি, হবে উদর ফুর্তি, সবই মহারাজ সভা কবির থেকে ধার করে। মহারাজ, এবার তো একটু দিবানিদ্রার প্রয়োজন, নইলে এই বিরিয়ানি পেটের মধ্যে গিয়ে বাবুয়ানি শুরু করবে। অতএব বিদায়। কালু আয় আয়, বিলু আয়। ঠিক জানি আপনি এখন এখানে। তুমি তো জানো এই কালু বিলুকে নিজের হাতে না খাওয়ালে আমি যে মোটেই শান্তি পাই না। জানি তো, মাঝে মাঝে ওদের উপর আমার খুব রাগ হয়, খুব। কেন 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 রাগ কেন? ওই অবলা দুটো মাছের উপর। আমি কতদিন ধরে বলছি আমাকে হিরে বসানো একটা নাকছাবি দিন, দেননি। আমার দুটো জন্মদিন চলে গেল, অথচ এই কালু আর বিলুর নাক কিনেই তবু নাকছাবি দিলেন। আমার নাকটার কোনো দাম নেই। আর রানী, রাগ করো কেন? আচ্ছা আচ্ছা, আমি আজই শ্যাঁকড়াকে ডাকছি। প্রণাম মহারাজ, মন্ত্রী মশাই আপনার সাথে দেখা করবার অনুমতি চাইলেন। ওফ উফ, আপনার সাথে আমার একটু কথা বলার জো নেই। যখনই কোনো সাংসারিক কথা আলোচনা করব বলে ঠিক করি, কোথা থেকে মন্ত্রী মশাই ঠিক এসে যান, ভালো লাগে না। প্রণাম মহারাজ, প্রণাম মহারানীমা। এসো মন্ত্রী এসো, বলো বলো কি সংবাদ? রানীমা কি কোনো কারণে অসন্তুষ্ট? বোঝই তো, এরই নাম সংসার। বুঝি না আবার হারে হারে বুঝি, বুঝে বুঝে হাড় জিরজিরে হয়ে গেলাম। তা আর কি করবে বলো? তা বলো, কি জন্য এত সাত সকালে এলে? কাতলা মাছ দুটো কি নধর! আহ, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, আহ কি স্বাদ, অপূর্ব স্বাদ। মন্ত্রী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতো স্বপ্ন দেখছো, আর আমি বকে মরছি। না মানে, হ্যাঁ মানে, কি মানে মানে করছো? স্বপ্ন দেখতে দেখতে কি খাচ্ছিলে? আগে মাংসের মাংসের ওই ওই কাল বিরিয়ানির মাংস মুখে লেগে আছে। ও তাই বলো, আমি ভাবলাম আমার কালু বিলুকে দেখে তোমার আবার খেতে ইচ্ছে করলো। না মহারাজ, একদম না, দুঃস্বপ্নেও না। আরে কালু আর বিলু আমার তো ছেলের মতো, ওদের কেউ যদি ক্ষতি করতে চায় তার মাথাটা তাহলে আর তার মাথায় থাকবে না। বাহ, খুব বাঁচা বেঁচে গেছি, আর এরকম স্বপ্ন ভুলেও দেখবো না। তবে মাছ দুটো খুব সরেস। আহা, আজ সকালটা কি সুন্দর, মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া মন একেবারে জুড়িয়ে দিচ্ছে। ঘুমের শেষেও দু চোখের পাতা কি আরামে ভারী হয়ে আসছে। বলি বাজারে যাবে না আমি বাপের বাড়ি যাব? কেন গিন্নি, আজ হঠাৎ বাপের বাড়ি যাবার কথা মনে হলো কেন? বাবার কাছে গেলে একটু যদি ভালো মন্দ খেতে পারতাম গো, এই জন্যই মনে হচ্ছে।
বলি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ কি? হ্যাঁ, সোজাসুজি বলো না, বাজার শেষ। সোজা কথা শোনার মানুষ কি না? পরশু থেকে বলে বলে মুখের ফেনা উঠে গেল। নিজে তো নবাবের বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে বিরিয়ানি খেয়ে ঢেকুর তুলতে তুলতে ঘরে এলে, আর আমি শাক পাতা খেয়ে থাকলাম। এই, বাজারে যাও, বাজার থেকে ভালো মাছ নিয়ে এসো। মাসের শেষ, ট্যাঁকের টান পড়েছে। টানি পড়ুক আর যাই হোক, আমি মাছ খাবো খাবো খাবো। এই নাও ব্যাগ। এর থেকে বাপের বাড়ি গেলেই ভালো হতো। দাও, যাই। এই, বেশি দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি এসো। মন্ত্রীমশাই, দরজা খুলুন। মন্ত্রীমশাই, দরজা খুলুন। তাড়াতাড়ি দরজাটা খুলুন। বটা ঘটা, কি ব্যাপার? মন্ত্রীমশাই, যাও না, উঠে গিয়ে দরজাটা খুলে দেখো। একই রে, একই করেছিস? সর্বনাশ, তোরা মহারাজের কালুকে মেরেছিস, এবার মহারাজ তোদের মারবে। এটা তোরা কি করলি? বকছো কেন? মাছই তো এনেছে। তুমি জানো না কালু বিলুকে মহারাজ নিজের ছেলের মতো ভালোবাসে? মাছটা দেখে লোভ সামলাতে পারিনি। লোভ সামলাতে পারিনি? মহারাজ আজ না হয় কাল জানতেই পারবেন। তখন তখন কি হবে? হ্যাঁ রে, মাছ ধরতে তোদের কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। মাছটা দেখেছেন মন্ত্রীমশাই? কি নধর না? তা অবশ্য ঠিক। শোন বটা ঘটা, তোরা এই নথটা নিয়ে যা। মাছটা এখন থাক আমার কাছে। ভোরের আলো ফুটছে, কেউ যদি দেখে ফেলে সর্বনাশ। পরে এসে ভাগের মাছ নিয়ে যাবে। এ কি শুনলাম মহারাজ, আপনার কালু বিলু? ঠিকই শুনেছ। কি যেন রাতে জাল ফেলে আমার কালুকে তুলে নিয়েছে। মহারাজ, আপনার এত পাহারা থাকা সত্ত্বেও কিভাবে হলো? আহ, আমার যেমন কপাল, আমার ভাগ্যেও জোটে এইরকম লোক। মহারাজ, প্রাসাদের মধ্যে চুরি, অথচ মন্ত্রী মশাই অনুপস্থিত। সকাল থেকে যে কোথায় আছে কে জানে। খবর পাঠিয়েছি, কিন্তু বাড়িতে নেই। কাজের সময় যে কোথায় যায়। না না না, কালুর খুনিকে ধরতেই হবে গোপাল। একটা অবলা জীবকে মারা। শোনো শোনো, আজ থেকে সারা রাজ্যে মাছ খাওয়া বন্ধ। আর শুধু মাছ নয়, কোনো প্রাণী হত্যা করা যাবে না ঘোষণা করে দাও। আর 3 দিনের মধ্যে কালুর খুনিকে ধরতেই হবে। আজ সবার কাজ বন্ধ। কালুর জন্য শোক। যাক, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আপাতত গিন্নির মাছ খাওয়া বন্ধ হলো। কিন্তু মন্ত্রী মশাই আজ কোথায় গেলেন? এই মাছ চুরির ব্যাপারে কোনোভাবে জড়িত নন তো? কি জানে, মানুষের মন গহন বন, কিন্তু সত্য তো উদ্ধার করতেই হবে। রাজ্যবাসীকে জানানো হচ্ছে যে আজকের পর থেকে এই রাজ্যের কোথাও পশু হত্যা হবে না। বাজারে মাছ মাংস ক্রয় বিক্রয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো। শুনুন শুনুন শুনুন। এই আবার কি কথা? মাছ মাংস খাবো না? হ্যাঁ, খাবোটা কি তবে? শাক পাতা। মাঝে মাঝে শাক পাতা খাওয়া ভালো, তাতে ট্যাক সুস্থ থাকে। আমার তো ভারী আনন্দ হচ্ছে। ও গোপাল দাদা, এ কি কথা? বাঙালি মাছ খাবে না? কথায় আছে মাছে ভাতে বাঙালি। ও শাকরা ভাই, রাজা মশাইয়ের ঘোষণা শুনে আটকে উঠলে? এর ভেতরের কারণটা কত করুন তা যদি জানতে। কি হয়েছে? মাছ খেতে গিয়ে মহারাজের গলায় কি কাঁটা ফুটে গেছে? সেই আগে কি আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ করলেন নাকি? না না,
মহারাজের প্রাণের চেয়েও প্রিয় দুটো কাতলা মাছের একটাকে কেউ চুরি করে নিয়েছে। তার নাকে 2 ভরির একটা নথ। শোনো গো শাকরা ভাই, কেউ যদি ওই নথ তোমার কাছে বিক্রি করতে আসে, তুমি তাকে জল বাতাসা দিয়ে বসিয়ে রেখে আমাকে খবর দিও, বুঝলে? আমি এই রাজ্যের যত শ্যাকরার দোকান আছে সবাইকে নিজে গিয়ে খবর দিচ্ছি, কথাটা মনে রেখো। কি অনাসৃষ্টি কাণ্ড বলে দেখি। হ্যাঁ গো, মহারাজের কি মাথা খারাপ হয়ে গেছে গো। আমরা কি খাবো না এ সবও কি এখন থেকে মহারাজ দেখবে? যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোই হবে। প্রতিদিন নিরামিষ খেতে তো খুব ভালোই লাগছে গিন্নি। আয়নাতে একবার নিজেকে দেখো। এই কদিন নিরামিষ খেয়ে চেহারায় কেমন জ্যোতি বেরিয়েছে। জ্যোতি তোমার আর কি, এদিকে নিরামিষ খেয়ে খেয়ে আমার জিভে কোনো স্বাদই পাচ্ছি না, রোগা হয়ে যাচ্ছি। দেখো দেখো দেখো, আর ইনি এদিকে জ্যোতি দেখছেন, প্রজারা খেপে যাচ্ছে, সে খবর রাখো। আমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখতে যাব কেন গিন্নি? যাই একটু ঘুরে আসি। আর শোনো, কাল যে মূলো শাক ভাজাটা করেছিলে না বড়ি দিয়ে, কোথায় লাগে নবাবের বিরিয়ানি শুকনো ভাত দিয়ে। খাওয়াটা আজকাল একটু বেশি হয়ে যাচ্ছে গিন্নি। এই শোনো, আমাকে তেল দিও না, আমি বুঝি, সব বুঝি। মহারাজের এই আইনে যদি কারো আনন্দ হয় সেটা তুমি থাকো তোমার মূলো ভাজা নিয়ে, আমি বাপের বাড়ি চলে যাব। লাভ নেই গিন্নি, তোমার বাপের বাড়িও মহারাজের রাজত্বের মধ্যে, আর ওখানেও এই আইনটা লাগু আছে। চলি গিন্নি, বাজার থেকে আজ পলতা পাতা নিয়ে এসেছি, একটু ঝাল ঝাল বড়া করো বেসন দিয়ে। কোথায় লাগে মাছ। ছি, ধুর। গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে তোমার সাথে আমাদের একটু কথা আছে। আমার সঙ্গে বল শুনি। আমরা তো এবার মরে যাব। এই তুমি আমাদের 5 ঘর জেলের ছেলে মেয়েদের দায়িত্বটা নিয়ে নাও, আমরা আমাদের পরিবার নিয়ে নিশ্চিন্তে বিষ খেয়ে মরি। বালাই ষাট, হঠাৎ খামোকা মরতে যাবি কেন? খামোকা? আজ 7 দিন ধরে কোনো মাছ বিক্রি নেই, জমানো টাকা পয়সা সব শেষ, বসে খেলে তো কুবেরের ধনও ফাঁকা হয়ে যায়। আমরা তো দিন আনি দিন খাই, আমরা আজই বিষ খাবো। আর সেটা তোমাকে জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। ও গোপাল দাদা, আর তো পারি না গোপাল দাদা, বিনা মাছে 7 দিন। আর কতদিন? দুটো মোহর দাও, বাজারে গিয়ে বিষ কিনি। বিষ কেনার জন্য 1 কানা করিও তো নেই। ওই 1 মোহরে যা বিষ হবে তাতে আমাদের 10 জনের হয়ে যাবে। মহারাজের সাধের পোষা মাছ কালুর চুরি যাওয়ার পর মহারাজ খুব ভেঙে পড়েছেন, তোরা তো জানিস। মহারাজের কোমল প্রাণ। আমাদের প্রাণটাও তো কোমল গোপাল, তুমি মহারাজকে একটু আমাদের দিকটাও দেখতে বলো না। মাথা খারাপ? মাসের শেষে শাক চচ্চড়ি খেয়ে দিব্যি আছি, মাছের খরচ বাঁচিয়ে 2 পয়সা রাখতে পারছি। শেষে নিজের পায়ে নিজে কুড়ুল মারবো? গোপাল দাদা পায়ে পড়ি, মহারাজকে এই আদেশ তুলে নিতে বলো না গো। এই ব্যাপার? গোপাল দাদা তোমার বাড়ি আমরা মাছ পৌঁছে দেবো পালা করে। ঠিক বলেছিস, তুমি আমাদের দেখো, আমি তোমাকে দেখবো, আর আমরা মাছ মাংস খেয়ে বাঁচবো। ও গোপাল দাদা, একটু এদিক মানে এসো তো দেখি। এসো একটু কথা আছে, এসো। বাহ, এই তো যা ভেবেছিলাম তাই ঘটলো। তুমি কি আটকাও, আমি মহারাজের কাছে যাচ্ছি। আর শোনো, কিছু পেতে গেলে আমায় অন্তত কিছু দিতে হবে না, আমি তোমাদের কথা মহারাজকে বলবো। মহারাজ 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 মহারাজ, ধরা পড়েছে। কে ধরা পড়েছে? আপনার কালুকে যে চুরি করেছিল। সর্বনাশ! কে সে?
চোর বামাল সমেত শ্যাকরার দোকানে বসে আছে। আমরা গেলেই দেখতে পাবো। নামটা তুমি বলবে না? ওইটুকু চমক থাকুক মহারাজ। কি বলেন মন্ত্রী মশাই? মন্ত্রী আবার কি বলবে? মন্ত্রী মশাই কিছু বলবেন না, মন্ত্রী মশাই দেখবেন আর চমকাবেন। চলুন মহারাজ, আমরা সবাই যাব। কই কই কোথায় চোর চূড়ামণি? ওই যে আমার দুজন লোক ওদের ধরে আছে। ও কি, এ তো বটার ঘটা। মন্ত্রী, আগে তোমার পেটে পেটে এত, হ্যাঁ? আমার আমার প্রাণের চেয়ে প্রিয় কালুকে বটা ঘটাকে দিয়ে চুরি করা, হ্যাঁ? তোমার তোমার এত বড় সাহস! মহারাজ বিশ্বাস করুন, আমি চুরি করতে কাউকে বলিনি। ওই দিন সকালে একই রে, একই করেছিস? সর্বনাশ, তোরা মহারাজের কালুকে মেরেছিস, এবার মহারাজ তোদের মারবে। এটা তোরা কি করলি? হ্যাঁ, মাছটা দেখে লোভ সামলাতে পারিনি। লোভ সামলাতে পারিনি? মহারাজ আজ না হয় কাল জানতেই পারবেন। তখন তখন কি হবে? হ্যাঁ, তাহলে মাছ ধরতে তোদের কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। শোন বটা ঘটা, তোরা এই নথটা নিয়ে যা, পরে এসে ভাগের মাছ নিয়ে যাবে। মন্ত্রী, তুমিও তো বাবা ধোয়া তুলসী পাতা ন, তোমার মনেও তো লোভ ছিল। বটা ঘটার কাছে তুমি মাছের ভাগ চাওনি? হ্যাঁ হ্যাঁ, মানে মানে নিয়েছি। তার মানে চুরি করা আর চুরিকে সমর্থন দুটোই অপরাধ মহারাজ। ঠিক ঠিক বলেছ গোপাল, বটা ঘটার তো শাস্তি দেবই, আর তার সাথে মন্ত্রী তোমাকেও শাস্তি পেতে হবে। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা ক্ষমা করে দিন। না 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 না, শাস্তি তোমাকে পেতেই হবে। আর আমার কাছে দোষীর কোনো ক্ষমা নেই। বটা ঘটাকে গারদে ঢোকাবো, আর তোমাকে আর লোভ করব না, কখনো না। তুমি আমার মন্ত্রী, তুমি আমার সুখ দুঃখের সাথী, আর আর তোমার মনে এত লোভ! ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না। না 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 না, শাস্তি তোমাকে পেতেই হবে। আমি আমি তোমাকে কারাগারে দেব না, তবে তবে বাজারে সবার সামনে কান ধরে তুমি ওঠবোস করবে 100 বার। হ্যাঁ, 100 বার। লক্ষ্মী, যাও যাও, বটা ঘটাকে নিয়ে কারাগারে ঢোকা। আর মন্ত্রী 1 2 3। 98, 99, 100। ও মা গো, আর মাছ খাবো না গো। ও, ও। আজ আমি খুব খুব খুশি। খুনি তাহলে ধরা পড়েছে। খুনি? কালু তো শুধু মাছ নয়, কালু হলো মহারাজের ছেলের মতো। শোনো, আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে, তবুও খুশি যে বটা ঘটা ধরা পড়েছে, এবং এই চোর ধরার জন্য গোপালকে আমি পুরস্কার দেব। বলো বলো গোপাল, তুমি কি চাও? অনেকদিন রাজ্যের প্রজারা নিরামিষ খেয়েছে মহারাজ। আপনি বলেছিলেন যে পাঁঠার বিরিয়ানি খাওয়াবেন, তাই আমার ইচ্ছে রাজ্যের সবাইকে বিরিয়ানি খাওয়ানো হোক। সাধু সাধু, গোপালের জয়। লাজবাব বিরিয়ানি হোক অক্ষয়। ঠিক আছে ঠিক আছে, আগামী রবিবার রাজ্যের সবার নিমন্ত্রণ। যাও যাও, ঢেঁড়া পিটিয়ে দাও। জমজমাট ভুঁড়ি ভোজ। যদি হতো রোজ রোজ। দাদু, ও গোপাল দাদু, দাদু বাড়ি আছো? না রে, দাদু তো এখনো ফেরেনি। কি কিছু হয়েছে? রাজা মশাই ঘোষণা করেছেন আসছে রবিবার রাজপ্রাসাদের সামনের মাঠে জমজমাট ভুরি ভোজ, সবার জন্য বিরিয়ানি। মা, তাই নাকি? হঠাৎ মহারাজের মনে
খুব আনন্দ হয়েছে। মহারাজের মাঝে মাঝে এইরকম আনন্দ হলে কি ভালো হয়। হ্যাঁ গো, এই রবিবার নাকি রাজপ্রাসাদে সবার নেমন্তন্ন। হ্যাঁ, পাঁঠার বিরিয়ানি, জমজমাট ভুঁড়ি ভোজ, মাংসের বিরিয়ানি, কিন্তু আমি রাঁধবো নিরামিষ পদ্ধতিতে। মহারাজ, নিমন্ত্রিতরা খুব অসন্তুষ্ট বিরিয়ানি খেয়ে। কেন কেন গোপাল কি ভালো রান্না করেনি? আপনি তো গোপালকে তাল গাছের মগ ডালে উঠিয়ে দিয়েছেন। ও তো ধরাকে সরা দেখছে মহারাজ। তুমি চুপ কর, আমি তোমার আর কোনো কথা বিশ্বাস করব না। সে না হয় না করুন, কিন্তু গোপালকে ডেকে জিজ্ঞেস করুন পাঁঠার বদলে এঁচড় দিয়ে বিরিয়ানি করেছে কেন। ওমা, এ কি নিদারুণ ব্যাপার। যাক, সবাই খুব খুশি মহারাজ নিরামিষ মাংসের বিরিয়ানি খেয়ে। মানে নিরামিষ মাংসের বিরিয়ানি? এঁচোড় মানে মন্ত্রী তাহলে ঠিক কথাই বলেছে। দেখলেন তো মহারাজ। মহারাজ, আপনার আদেশ ছিল অবলা জন্তুকে হত্যা করা যাবে না। আপনার আদেশ অমান্য করি কিভাবে বলুন? ও ঠিক 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 ঠিক, এটা তো আমার মাথায় ছিল না। তাহলে আরেকদিন তাহলে বিরিয়ানি হয়ে যাক পাঁঠার মাংসের। হয়ে যাক হয়ে যাক। আর আজ থেকে আদেশ দিলাম, সবাই সবাই মাছ মাংস খেতে পারবে। আজ থেকে নিরামিষ বন্ধ। আজ আমি তোমাদের কাছ থেকে একটা ধাঁধার উত্তর জানতে চাই, আর যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি 5টি স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। 5টি স্বর্ণ মুদ্রা? মহারাজ, করুন প্রশ্ন, উত্তর দিতে আমি রাজি। তাহলে প্রশ্নটা করি। আচ্ছা বলো তো, মামার গায়ে হাজার জামা মানে কি? মামার গায়ে হাজার জামা? এ আবার কিরকম বিদঘুটে প্রশ্ন মহারাজ। হ্যাঁ, তুমি কি ভেবেছিলে বিদঘুটে না হয়ে খুব সোজা হবে আর চটপট উত্তর দিয়ে 5টা স্বর্ণ মুদ্রা পকেটে পড়বে? হ্যাঁ, তাই বেশি কথা না বাড়িয়ে উত্তরটা দাও। কি হলো মন্ত্রী? না মহারাজ, পারবো না, পারবো না। সেনাপতি, মন্ত্রীমশাই যখন পারলেন না, তখন আমি কি করে পারবো মহারাজ? গোপাল, এবার যে তোমার পালা। মহারাজ, মামার গায়ে হাজার জামা কথার অর্থ হলো গিয়ে পেঁয়াজ। পেঁয়াজ? সাবাস গোপাল, সাবাস। এসো এসো গোপাল, 5টি স্বর্ণ মুদ্রা নিয়ে যাও। আরে দুচে, কি খবর? আজ খুব ভালো খবর নিয়ে এসেছি মহারাজ। কিরকম কিরকম? আগামী পরশু নবাব বাহাদুরের বিয়ের দিন। ওই দিন তিনি এই রাজসভার প্রত্যেক সদস্যকে নিমন্ত্রণ জানিয়েছেন, বিশেষ করে আপনাকে আর গোপালকে। নবাব বাহাদুরের একান্ত ইচ্ছে আপনারা দুজনেই যেন সস্ত্রীক সেখানে উপস্থিত থাকেন। যাবো যাবো, অবশ্যই যাব। তাহলে আমি চলি মহারাজ। কি গোপাল, বউকে নিয়ে যাবে তো? আসলে মহারাজ, আমার গিন্নি একটু ঘরকুলো, কিন্তু রানীমা সঙ্গে গেলে সে হয়তো যেতে আপত্তি করবে না। তাহলে আগামী পরশু সকালবেলায় আমরা সকলে মিলে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আজকে তাহলে রাজসভার ছুটি ঘোষণা করলাম। কাল সকলে একটু বিশ্রাম নিয়ে পরশু একেবারে ধোপ দুরস্ত পোশাক পরে রাজবাড়ির সামনে চলে এসো।
না না, একেবারে সহ্য করা যায় না। যায় নাই তো। মন্ত্রীমশাই আপনি দেখুন, নবাব বাহাদুর তার বিবাহ বার্ষিকীতে মহারাজকে সস্ত্রীক নিমন্ত্রণ করেছেন, ঠিক আছে, তাই বলে সস্ত্রীক গোপাল, হ্যাঁ, এতে আমাদের অপমান হলো না? হ্যাঁ ঠিকই তো। গোপাল কে এমন কেউ কেটা যে ও সস্ত্রীক নিমন্ত্রণ রক্ষা করতে যাবে? বেটা পেট মোটা হুন্দ। তুমিও মিলিয়ে নিও সেনাপতি, সেখানে গিয়েও ওই গোপাল মহারাজ আর নবাব বাহাদুরের কাছ থেকে তোল্লাই খাবে। আমার তো ইচ্ছে করছে যে নিমন্ত্রণ রক্ষা করতে যাব না, কিন্তু না গেলে মহারাজ আবার যদি রেগে যান। মন্ত্রী মশাই, আপনি ভেবে চিনতে এমন একটা উপায় বের করুন যাতে ওই নাপতে বেটা কোনোভাবেই কোনো মতেই মুর্শিদাবাদে যেতে না পারে। ভাবছি। না না মন্ত্রীমশাই, ওই শুধু ভাবছি বললে চলবে না, এক্ষুনি কিছু একটা ভাবুন। পেয়েছি মোক্ষম এক উপায়। কাল সকালেই গোপাল পা ভেঙে পড়ে থাকবে। রাজবৈদ্য যত চেষ্টাই করুক না কেন, একদিনের মধ্যে গোপালকে কিছুতেই সুস্থ করে তুলতে পারবে না। গোপাল পা ভেঙে ঘরে শুয়ে থাকবে আর আমরা ড্যাং ড্যাঙিয়ে চলে যাব নবাবের ভোজ খেতে। তা উপায়টা কি সেটা বলুন। বলছো কি? নবাব বাহাদুরের বিবাহ বার্ষিকীতে আমারও নিমন্ত্রণ? হ্যাঁ গো গিন্নি, ভাবো তো এটা আমাদের পক্ষে কত বড় একটা সম্মানের ব্যাপার। কিন্তু সেখানে গিয়ে আমাদের খুব লজ্জা করবে গো। কেন লজ্জা কিসে? বারে, নবাব বাহাদুর কত ধনী, কত বড় তার বাড়ি, আর সেখানে গিয়ে তো আমি হারিয়ে যাবো। আরে কিচ্ছু হারাবে না, নবাব বাহাদুরের স্ত্রীও খুব ভালো, দেখবে তিনি কেমন তোমায় আপন করে নেবেন। আর সব থেকে বড় কথা, রানীমাও তো সঙ্গে যাচ্ছেন। তুমি রানীমার সাথে এক গাড়িতে যাবে আর মুর্শিদাবাদে গিয়েও রানীমার সাথেই থাকবে। ঠিক আছে, তাহলে আমার আর যেতে কোনো অসুবিধে নেই। তবে আজ একবার রানীমার কাছে যেতে হবে আমায়। হ্যাঁ। আহা দেখো গিন্নি, পোশাকটা বড় কথা নয়, বুঝলে, আসল কথা হচ্ছে পরিচয়। তুমি সাধারণ শাড়ি পরে গেলেও না আমার গিন্নি হিসেবে ঠিক খাতির যত্ন পাবে, বুঝলে। তবু তুমি রানীমার কাছে যেও, আর সে ফাঁকে আমি একবার বাজারে যাব। কেন বাজারে যাবে কেন? আর ঘরে যা আছে তাতে কালকের দিনটা অনায়াসে চলে যাবে। আরে না না, তা নয়, আসলে বাজারে আমার একটা অন্য দরকার আছে। এই ভেতরে আসবো রানীমা? আরে গোপাল বউ যে, এসো এসো, ভেতরে এসো, বলো কি ব্যাপার? আসলে রানীমা, নবাবের বাড়িতে তো যেতে হবে। হ্যাঁ, যেতে তো হবেই, তিনি নিজে আমাদের নিমন্ত্রণ করেছেন বলে কথা। কিন্তু কি পরে যাব বলুন তো? আমার তো তেমন কোনো দামি শাড়ি নেই। আরে ওসব নিয়ে চিন্তা করো না, যাওয়ার সময় আট পরে কিছু একটা পরে গেলেই চলবে, না হলে এতটা পথ গাড়ির ধকলে শাড়ি খারাপ হয়ে যেতে পারে। আর ওখানে গিয়ে প্রথমে তো নবাবের অতিথিশালায় উঠবো, ওখানে না হয় ভালো শাড়ি পরে নেওয়া যাবে। আর আমি তো সঙ্গে করে কটা শাড়ি নিয়েই যাচ্ছি, তেমন হলে আমার থেকে না হয় একটা শাড়ি নিয়ে নেবে। না না রানীমা, তা হয় না। আপনার কাছ থেকে শাড়ি নিয়ে পড়েছি শুনলে ও আবার খুব রাগারাগি করবে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো গোপালপু। গোপালের আবার যেরকম টনটনে আত্মমর্যাদা। আরে গোপাল বাবু যে, কেমন আছেন? ভালো। তা অনেকদিন পরে এলেন যে। তুমি তো আর চাল আটা বিক্রি করো না যে রোজ রোজ আসতে হবে। আপনার সাথে কথায় পারে কার সাধ্যি। তা শাড়ি কিনবেন তো? হ্যাঁ, ভালো দেখে একটা শাড়ি দেখাও তো দেখি। কার জন্যে? দ্বিতীয়বার বিয়ে যখন করিনি তখন তোমাদের বৌদি ছাড়া আর কে। একটুখানি অপেক্ষা করুন, দেখাচ্ছি। এই দেখুন, এটা হলো শান্তিপুরি।
আর এইটা হলো ধনেখালি। বর্তমানে আমার ট্যাঙ্ক খালি ভাই, তাই ধনেখালি বাদ দিয়ে শান্তিপুরিটাই দাও। কদিন বাদে এসে তোমায় না হয় টাকা দিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, তাহলে শান্তিপুরিটাই দিয়ে দিচ্ছি। খাও খাও, সকলে পেট পুরে কলা খাও, আর কলার খোসাগুলো এই থলিতে ভরে রেখে দাও। আজ রাতে এই কলার খোসা দিয়ে হবে গোপালের বন্দোবস্ত। কিন্তু এত কলা খেলে রাতে যে আর কিছুই খেতে পারবো না। তেমন হলে রাতে কিছু খেও না, তবে কলা কিন্তু খেয়ে যেতেই হবে। যত কলা খাবে ততই গোপালকে চিৎপাত করে ফেলাটা যাবে। খাও খাও, কলা খাও, কলা খাও। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই বলি, তোমার স্বভাবটা একটু পাল্টাও তো। বাড়িতে পা দিতে না দিতেই গিন্নি গিন্নি করে অমনি হাঁক ডাক শুরু করে দিও না তো। আরে হাঁক ডাক করছি কি আর সাধে? দেখো তোমার জন্য কি এনেছি, নাও খুলে দেখো। ও মা, কি সুন্দর শাড়ি! হ্যাঁ, এই কার জন্য এনেছো গো? ওই যে কদিন বাদে তো আমি বিয়ে করছি, তাই শাড়িটা আমার সেই নতুন বউয়ের জন্য এনেছি। মিথ্যে কথা বলো না তো, আমি জানি এই শাড়ি তুমি আমার জন্য এনেছো। হ্যাঁ, তা সবই যখন জানো, তাহলে আর ঢং করে জিজ্ঞেস করছো কেন যে কার জন্য এনেছি? এই বুড়ো, তুমি না খুব ভালো। তুমিও না খুব ঢঙি। এই রে দিলাম মারিয়ে, কিন্তু সকালবেলা আমার বাড়ির সামনে এত গোবর এলো কোথা থেকে? আরে এই ভোলা, ভোরবেলা গরু চড়াতে বেরিয়েছো ভালো কথা, কিন্তু তোমার গরু আমার বাড়ির দোরগোড়ায় এত গোবর ছড়িয়ে গেল কেন? হ্যাঁ, তুমি বাপু ওই দোরগোড়ায় এত কলার খোসা ছড়িয়ে রেখেছো কেন? হ্যাঁ, আমার গরুগুলো তো দেখতে পেয়ে খেতে শুরু করে দিল। এদিক দিয়ে খাচ্ছে আর ওদিক দিয়ে গোবর বের করে দিচ্ছে। এতে আমার দোষটা কোথায় বলো? আমি তো আর ওদের ওই গোবর দিতে বলিনি। হ্যাঁ, কিন্তু আমার বাড়ির সামনে কলার খোসা ছড়িয়ে রেখে গেল কে? আরে গোপাল তো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, তাহলে কি ও ওই কলার খোসায় পা হড়কে পড়েনি? যাই, মন্ত্রীমশাইকে খবরটা দিয়ে আসি। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, কে? আমি সেনাপতি।
তো সুখবরটা নিয়ে এসেছো বুঝি? কলার খোসায় পা পিছলে গোপাল ভাঁড় খোড়া হয়ে বসে আছে তো? না না, সেসব কিছু নয়। কিছু নয় মানে? আরে বাবা, গোপাল তো দিব্যি হেঁটে হেঁটে দাঁতন করছে। নিজের চোখে দেখেছো? আগে আমার নিজের চোখে, আর এই মাত্র। আর সব থেকে আশ্চর্যের কথা, গোপালের বাড়ির সামনে একটাও কলার খোসা নেই। সর্বনাশ! খরচা করে কলা কিনে সারা রাত জেগে কলার খোসা ছড়িয়েও কোনো কাজের কাজ হলো না। হ্যাঁ, কি করে হবে? আজ খুব ভোরে উঠে ওর জন্মছক দেখলাম। কি বলবো, আগামী 2 বছর ওর তো কোনো বিপদই নেই। দেখেছো দেখেছো টেকোটার কেমন চওড়া কপাল? কোথায় ঠ্যাং ভেঙে বিছানায় পড়ে থাকবে তা না, কাল ট্যাং টেঙিয়ে আমাদের সঙ্গে ভোজ খেতে যাবে। দূর দূর, ভালো লাগে না। গোপাল দাদু, তুমি নাকি দিদিমাকে নিয়ে নবাবের বাড়িতে ভোজ খেতে যাচ্ছ? আমাদের জন্য কিছু আনবে না? আরে আনবো রে আনবো, মুর্শিদাবাদ থেকে 1 হাঁড়ি ভালো মিষ্টি নিয়ে আসবো তোদের জন্য। সকলে মিলে পেট পুরে খাবি, ঠিক আছে? দাদু দাদু, তুমি না খুব ভালো। মা, শেষে কিনা নবাবের বাড়ি যাবো গরুর গাড়ি করে? তাতে অসুবিধাটা কোথায় মন্ত্রী? না মানে আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? দেখো, গরুর গাড়ি করে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে যে সম্মানের হানি হয় সেটা তো আমার জানা ছিল না মন্ত্রী। আসলে আমি তো আমার রথে চড়ে তোমাদের রানীমাকে নিয়ে অনায়াসেই যেতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম সেটা খুব একটা ভালো দেখায় না। কিন্তু তাই বলে গরুর গাড়ি? আচ্ছা, আপনি তো 2-4টে রথ ভাড়া করতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু আমি মনে করি ভাড়া করা রথে চড়ে যাওয়ার থেকে নিচের গরুর গাড়ি অনেক অনেক ভালো। আর তার উপর এত সুন্দর আবহাওয়া, মাথার উপর মিষ্টি রোদ, ফুরফুরে হাওয়া। নাও নাও নাও, আর কথা না বাড়িয়ে সকলে গরুর গাড়িতে ওঠো। তিনজনে একদিকে আর ওই গোপাল বাবু একলা অন্যদিকে বসলেন কেন? কেন রে বেটা, এইভাবে বসলে তোর কি কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে বলেই তো বলছি মন্ত্রী মশাই, এতে গাড়িতে চাপ ধরবে আর রাস্তাঘাটও তো ভালো নয়। এই চুপ কর তো, আমরা কিভাবে বসবো না বসবো সেটা আমাদের ব্যাপার। তোর কোনো শুকনো উপদেশ আমরা শুনতে চাই না। হ্যাঁ ঠিক আছে, আর বলবো না। এবার গোপালকে একটু নাস্তা নাবুদ করতে হবে। কি মন্ত্রী মশাই, নাকে চাপা দিলেন কেন? কেমন একটা পচা পচা গন্ধ আসে না নাকে? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি তো। পচা গন্ধটা আমার নাকেও আসছে, কিন্তু গন্ধটা কোত্থেকে আসছে বলুন তো? রাস্তা থেকে? না না, রাস্তা থেকে এলে তো গন্ধটা একবারই এসে মিলিয়ে যেত, কারণ গাড়ি তো চলছে। তাই আমার মনে হয় গন্ধটা এই গরুর গাড়ির ভেতর থেকেই আসছে। হ্যাঁ হ্যাঁ, গরুর গাড়ির ভেতর থেকেই আসছে, আর আসছে গোপালের গা থেকে। কি গোপাল, কদিন চান করনি? বাজে কথা বলবেন না তো, আমি রোজ ভালো করে স্নান করি। তাহলে গন্ধটা আসছে তোমার পোশাক থেকে। কতদিন কাচনি বলো তো? আবার বাজে কথা, আমি কাঁচা কাপড় জামা পরেই বেরিয়েছি। তাহলে মনে হয় পচা ডোবায় কাপড় কেচেছ। হ্যাঁ, গোপালের বাড়ির পেছনে একটা জলাশয় আছে। গোপাল সেটাকে পুকুর বললে ওটা তো একটা পচা ডোবা। ছি ছি ছি, পচা ডোবায় কাপড় কেচে আমাদের সঙ্গে বসতে এসেছো? পচা ডোবা, পচা ডোবা। আপনারা কি থামবেন নাকি আমি গাড়ি থেকে নেমে যাব? সেটা তোমার ইচ্ছে। এই গাড়োয়ান, গাড়ি থামাও তো। খুব তো তেজ দেখিয়ে নেমে গেলে, এবার কোন গাড়িতে গিয়ে উঠবে গোপাল? দেখি কোন গাড়িতে উঠতে পারি, আর আমার গায়ে গন্ধ বলে কেউ না নিলে হেঁটেই চলে যাব মুর্শিদাবাদ। হ্যাঁ, টেকোটাকে আজ খুব হেনস্থা করা গেছে। আরে গোপাল, গাড়ি থেকে নেমে পড়লে কেন? না মানে এমনি মহারাজ।
বুঝতে পেরেছি গিন্নির জন্য মন কেমন করছে বুঝি। লোকটার কাণ্ড দেখো, মাঝে মধ্যে এমন লজ্জায় ফেলে দেয় না। আরে উঠে এসো সারাটা পথ গল্প করতে যাব। এত জোরে জোরে হাসবেন না তো বাবুরা। আপনাদের এই হাসিতে আমার গরুরা ভয় পেয়ে চমকে উঠছে। একে তো একদিকে টাল হয়ে বসে আছেন, যে কোনো সময় বিপদ হতে পারে। তুই চুপ কর তো মুখ্য গারোয়ান। আমরা হাসবো কি কাঁদবো সেটা কি তুই ঠিক করে দিবি? নাও সকালে প্রাণ খুলে হাসো। যা, মন্ত্রীমশাই তো গাড়ি থেকে ছিটকে গেলেন। কিন্তু গেল কোথায়? আমাকে তোলার ব্যবস্থা। মন্ত্রীমশাই আপনি কোথায়? আমি এখানে গর্তের ভিতর। সর্বনাশ, গর্ত তো খুব গভীর, এখান থেকে আপনি উঠবেন কি করে? সে তো জানি না, আমাকে তোলার ব্যবস্থা করো। কি হয়েছে? মন্ত্রী মশাই গাড়ি থেকে উল্টে পড়ে গর্তে ঢুকে গেছে। কিন্তু পড়লো কি করে? আমার কোনো দোষ নেই মহারাজ। ওনারা একদিকে ডাল হয়ে বসেছিলেন, তারপর অকারণে ওই জোরে জোরে হাসছিলেন, আর তাতেই তো আমার গরুরা ভয় পেয়ে লাফিয়ে উঠল। আর মন্ত্রী মশাই গাড়ি থেকে ছিটকে ওই গর্তে পড়ে ঢুকে গেলেন। ও মহারাজ, আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করুন না। করছি। কিন্তু গভীর গর্ত থেকে তুলতে গেলে তো লম্বা দড়ি লাগবে। আহা, তা তো লাগবে। ও সেনাপতি, তুমি এক কাজ করো, এক্ষুনি কৃষ্ণনগরে চলে যাও, আর সেখান থেকে কিছু লোকজন আর লম্বা দড়ি নিয়ে এসে মন্ত্রীকে গর্ত থেকে তুলে মুর্শিদাবাদ চলে এসো। আমরা বরং ততক্ষণে খানিকটা এগিয়ে যাই। আমাকে এখানে একলা ফেলে চলে যাবেন মহারাজ? আহা, একলা কেন? রাজ জ্যোতিষী তোমার পাহারায় থাকবে। চলো গোপাল, আমরা এগোই। ও গোপাল ভাই, তোমার তো খুব বুদ্ধি। কিছু একটা করে আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করো না ভাই। তা করতে পারি, কিন্তু তার আগে বলতে হবে আমার বাড়ির সামনে কলার খোসা ছড়িয়েছিল কে? আমি সেনাপতি আর রাজ্যতীষী। কেন? তুই যাতে খোঁড়া হয়ে মুর্শিদাবাদ যেতে না পারো তার জন্যে। ছি, তোমরা এত খারাপ। অন্যায় হয়ে গেছে মহারাজ, অন্যায় হয়ে গেছে। গিন্নি, তোমার সাথে কটা শাড়ি আছে? এই গোটা 3। যাও, চটপট নিয়ে এসো। এই যে এই নিন মন্ত্রী মশাই, এবার শাড়ির এক প্রান্ত কোমরের সাথে শক্ত করে বেঁধে ফেলুন, তারপর 2 হাত দিয়ে শক্ত করে ধরে রাখুন দড়ি। আমরা ওপর থেকে আপনাকে টেনে তুলছি। সেনাপতি, তোমার গায়েতে খুব জোর, তুমি আগে টানো জোয়ান। হেইসো রোগা মন্ত্রী, হেইসো। ওরে বাবা, ধরে যে প্রাণ এলো। এবার বুঝতে পারছো তো মন্ত্রী, গোপাল শুধু বুদ্ধিমান নয়, তার সঙ্গে কতটা মানবিক। ওকে তুমি খোঁড়া করে দিতে চেয়েছিলে, আর ও তোমাকে গর্ত থেকে উদ্ধার করলো। আমাকে ক্ষমা করে দাও গোপাল। কিন্তু মন্ত্রী মশাই, গর্তে পড়ে আপনার কি চেহারা হয়েছে? পাকে কাদায় মাখামাখি হয়ে ঠিক যেন একটা চামচিকে। ঠিক বলেছো গোপাল, ঠিক যেন চামচিকে। তাই তো। তাহলে আমি মুর্শিদাবাদ যাবো কি করে? চলুন তাহলে, দুজনে না হয় এক গাড়িতেই যাব। আমার গায়েও গন্ধ আর আপনার গায়েও গন্ধ, দু ভাইতে মানাবে ভালো। বলি হ্যাঁ গো, কদিনের জন্য মহারাজের কাছ থেকে একটু ছুটি নাও না। তা ছুটি নিয়ে কি করব? কেন, কদিনের জন্য আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসবে। বাপের বাড়ি? হ্যাঁ গো, কদিন ধরে না মনটা বড্ড টানছে। পরপর 2 রাত্রি মাকে স্বপ্ন দেখলাম। হ্যাঁ, দেখলে বুঝি? তা কেমন আছেন আমার শাশুড়ি? এই দেখো এসব বাজে রসিকতা আমার একেবারে ভালো লাগছে না। হ্যাঁ,
স্বপ্নে আবার জানা যায় নাকি সেই মানুষটা কেমন আছে? তাহলে কিভাবে জানা যায়? কাছে গিয়ে দেখে এলেই জানা যায়। হ্যাঁ চলো না গো। আর বাপের বাড়ি গেলে মা তো তোমার যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখে না গো। হ্যাঁ না তা রাখেন না বটে, এবেলা মাছ তো ওবেলা কচি পাঁঠা। তাহলে যাবে তো? হ্যাঁ দেখি মহারাজকে বলে দেখি। শুধু বলে দেখি বললেই হবে না, যেন তেন প্রকারে মহারাজকে রাজি করাতেই হবে। হ্যাঁ প্রণাম মহারাজ। আরে গোপাল জি, তাই সকাল বেলায় আমার কাছে আগমনের হেতু? কটা দিন একটু ছুটি দিতে হবে মহারাজ। কেন 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 ছুটি কেন? আসলে আপনার বৌমা বাপের বাড়ি যাবে বলে বড্ড উতলা হয়েছে মহারাজ। ও যাও যাও, তাহলে কটা দিন ঘুরে এসো। ধন্যবাদ মহারাজ। তবে বেশি দিন কিন্তু শ্বশুর বাড়িতে থেকো না, জানোই তো তুমি ছাড়া আমি যে বড় অসহায়। চিন্তা করবেন না মহারাজ, যত তাড়াতাড়ি পারি চলে আসবো। কি ব্যাপার মহারাজ, গোপাল এই সাত সকালে? শ্বশুর বাড়ি যাবে বলে ও কটা দিন ছুটি নিতে এসেছে। ওহ, আমার হয়েছে যত জ্বালা। ওই আগের মন্ত্রী এখনো সুস্থ হয়ে উঠতে পারলো না, এদিকে আবার গোপালের শ্বশুর বাড়ি যাত্রা। বাবা, চাপে চাপে আমি একেবারে চাপ সন্দেশ হয়ে যাচ্ছি। এই শরীর মনকে সবসময় হালকা ফুরফুরে রাখবেন, এত চাপ নেবেন না। সব সময় মনে রাখবেন, যতদিন আপনার এই নতুন মন্ত্রী ভগবান আপনার সাথে আছে, ততদিন ওই ভূতেও আপনার কিচ্ছুটি করতে পারবে না। তাহলেই ভালো, তোমার উপর ভরসা করেছি বলেই তো পুরনো মন্ত্রীর অবর্তমানে তোমাকে নতুন মন্ত্রী করেছি। ধন্যবাদ মহারাজ। গোপালের ছুটি নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলে আমার তো পোয়া বারো, কদিন বেশ দু হাতে কামিয়ে নেওয়া যাবে। কি আনন্দ, কি আনন্দ! এই শ্বশুর বাড়ি গেল গোপাল, মহারাজকে করবো এবার নাকাল। এবার আমি সুযোগ বুঝে মিথ্যে হিসেব দেব আর ট্যাঙ্ক ভরিয়ে নেব। বলি কি ব্যাপার গো, সাত সকালে এত আনন্দ কিসের? ইনি গো, গোপাল শ্বশুর বাড়ি গেছে। তার মানে তো ময়দান ফাঁকা। আর আমি একমাত্র খেলোয়াড়। মহারাজের মাথায় হাত বুলিয়ে দেখো না কিভাবে দু হাতে কামিয়ে নি। তাহলে তাহলে আমার একটা বিছে হার হবে তো? বিছে হার? না না, ওসব বিছে হার আমি তোমায় দেব না। কেন? বিছে হার খুব খারাপ, যদি টুকুস করে তোমার এই নরম গলায় কামড়ে দেয়। তার চাইতে আমি তোমায় বড় দেখে একটা নেকলেস দেব। ওরে বাবা, ওরে বাবা, তুমি না যেমন দুষ্টু তেমনি ভালো। কি ব্যাপার খোদাবান, সাত সকালে গালে হাত কেন? বড় দুঃখে গালে হাত দিয়েছি গৌজি। দুঃখ? হ্যাঁ, আপনার আবার দুঃখ কিসের জাহাপানা? দুঃখ নয়, আমি তমাম বাংলার অধীশ্বর, কিন্তু আজ অব্দি একদিনের জন্য কৃষ্ণচন্দ্রকে জব্দ করতে পারলাম না। কতবার ভেবেছি কৃষ্ণ বেটাকে জব্দ করে ওর কৃষ্ণনগর আমি কেড়ে নেব, কিন্তু শত চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছি। না বাহুবল না বুদ্ধিবল, কিছু দিয়েই আমি ওকে হারাতে পারলাম না। সেটা অবশ্য ঠিক। সব হয়েছে তোমার জন্যে। আজ পর্যন্ত তুমি যতগুলো ফন্দি বের করেছো তার সবকটাই ওই গোপাল বুদ্ধির জোরে কেটে দিয়েছে। আপনি আমার উপর অকারণে গোসা করছেন জাহাপানা, আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। ওসব কোনো কথা শুনতে চাই না আমি।
কোনো ফন্দি এসেছে মাথায়? এসেছে মানে এমন একটা জবরদস্ত ফোন দিয়ে এসেছে না, এবার দেখবেন কৃষ্ণচন্দ্র কুপকাত হবে। তাহলে বলো বলো বলো, কেমন সে ফন্দি? বাংলায় একটা প্রবাদ আছে না, যে গাধা পিটিয়ে ঘোড়া। হ্যাঁ হ্যাঁ, আছে তো আছে তো। এবার ওই কৃষ্ণচন্দ্রকে সত্যি সত্যি একটা গাধাকে পাল্টে ঘোড়া বানাতে হবে। পারলে ভালো, না হলে তার সিংহাসন গেল। বহুত খুব। তাও জি, কৃষ্ণচন্দ্র আবার সত্যি সত্যি ঘোড়া বানিয়ে ফেলবে না তো? সেটা কখনোই সম্ভব নয় জাহাপানা। কৃষ্ণচন্দ্র শত চেষ্টা করেও গাধাকে কখনোই ঘোড়া বানাতে পারবে না। কৃষ্ণচন্দ্র হয়তো পারবে না, কিন্তু ওর গোপালকে নিয়ে তো ভয়। গোপালও এবার কিচ্ছুটি করতে পারবে না জাহাপানা, আপনি দেখে নেবেন খোদাবন্দ। তাহলে তাহলে কালই দূতের হাত দিয়ে কৃষ্ণনগরে আমার আমার আদেশনামা পাঠিয়ে দাও। আপনি কিচ্ছু চিন্তা করবেন না হুজুর, আমি আজই আদেশনামা লিখবো আর আপনাকে দিয়ে স্বাক্ষর করিয়ে কালই পাঠিয়ে দেব। মহারাজকে এমন বিমর্ষ দেখি কেন? আসলে দুদিন গোপাল তো রাজসভায় আসেনি, তাই সবকিছু যেন কেমন খাঁ খাঁ করছে। কি খবর দূত? মুর্শিদাবাদের সব কুশল তো? হ্যাঁ মহারাজ কৃষ্ণচন্দ্র, মুর্শিদাবাদের সব কুশল। নবাব বাহাদুর আপনাদের একটা আদেশপত্র পাঠিয়েছেন। মন্ত্রী কৃষ্ণচন্দ্র, কোন রকম ভূমিকা না করে সরাসরি বলি, বাংলায় একটা প্রবাদ আছে যে গাধা পিটিয়ে ঘোড়া। এবার বাস্তবে তোমায় একটি গাধাকে ঘোড়ায় পরিণত করতে হবে। পারলে 10 বছরের জন্য খাজনা মুকুব, আর না পারলে 10 বছরের জন্য তুমি সিংহাসনচ্যুত হবে। যাই হোক, কালই তোমার মনোনীত কাউকে মুর্শিদাবাদে পাঠিয়ে দিও, যে এখানে এসে আমার একটি গাধাকে ঘোড়া বানিয়ে ফেলবে। এবার তাহলে আমি আসি মহারাজ। ব্যাস হয়ে গেল, আমার সাধের সিংহাসন এবার বুঝি চলে গেল। এই কথা কেন বলছেন মহারাজ? বলছি এই জন্য যে গোপাল তো এখন কৃষ্ণনগরে নেই। গোপাল নেই তো কি হলো, আমাদের মহামান্য মহামন্ত্রী তো আছেন। হ্যাঁ তাও তো ঠিক। তাহলে তাহলে যাও মন্ত্রী, যাও কালই মুর্শিদাবাদ গিয়ে গাধা পাল্টে ঘোড়া বানিয়ে এসো। এ আবার কিরকম কথা মহারাজ? গাধা কি আবার ঘোড়া হয় নাকি? সেটা আমিও জানি, তবুও তোমায় যেতে হবে, আর কাজ দিয়ে প্রমাণ করে আসতে হবে যে তুমি গোপালের থেকে কোনো অংশেই কম নও। ওরে গোপাল রে, আমাকে বিপদের মধ্যে ফেলে তুই কেন শ্বশুর বাড়ি চলে গেলি রে? ওরে আমি এখন কি করবো রে? বুদ্ধির খেলায় তুই বুড়ো বট গাছ আর আমি হলাম শিউলি গাছের চারা মাত্র। ওরে গোপাল বলি, তখন থেকে নাকি কান্না কেঁদে যাচ্ছ কেন বলো তো? সে তুমি বুঝবে না গিন্নি, সে তুমি বুঝবে না। ওরে বাবা রে, কি মহা ফাঁপড়ে পড়লাম আমি। গাধা আবার ঘোড়া হয় নাকি? খালি চোখে হয়তো যায় না, কিন্তু গোপালের মতো বুদ্ধি থাকলে তুমিও ঠিক নবাবকে হারিয়ে দিয়ে আসতে পারতে। তুমি থামো তো। দেখো, আমার ওপর বেশি তম্বি না দেখে যা বলছি শোনো। গাধাকে ঘোড়া বানানো কথার কথা হলেও আমার মনে হয় সত্যি। সত্যি? সত্যি না হলে কথাটা এত দিন ধরে লোকের মুখে মুখে ঘুরবে কেন? হ্যাঁ, এটাও তো ভেবে দেখা দরকার। তাই বলছি, কাল মুর্শিদাবাদ যাওয়ার আগে আমার সঙ্গে একবার গুনিন বাবার কাছে চলো। তার সঙ্গে আমার কথা হয়ে গেছে। কথা হয়ে গেছে? তিনি তোমাকে একটা মন্ত্রপুত লাঠি দেবেন, সেই লাঠি দিয়ে গাধার পিঠে স্পর্শ করলেই গাধা ঘোড়া হয়ে যাবে। সত্যি? সত্যি গো সত্যি। দেখো, বুদ্ধি দিয়ে যে কাজ করা যায় না, অনেক সময় মন্ত্রের জোরে সেই কাজে সফল হওয়া যায়। চলো তাহলে তোমার গুনিন বাবার কাছে চলো।
ইলকি বিলকি চিলকি, লাঠির ভিতরে মন্ত্র, মারলে জোরে গাধা হবে ঘোড়া, ছুটবে জোরে বহু দূরে, ইঞ্চি বিঞ্চি কিঞ্চি ব্রুম ব্রুম ব্রুম। যা যা, এই লাঠিটাকে মন্ত্র পুতা করে দিলাম। এই লাঠি দিয়ে গাধার পিঠে মোলায়েম ভাবে স্পর্শ করলেই সে ঘোড়া হয়ে যাবে। এই ইঞ্চি পিঞ্চি দে দে দে, 10টা স্বর্ণ মুদ্রা দে। দে 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 দে। বাবা, এক ধাক্কায় 10টা স্বর্ণ মুদ্রা? গুনে গুনে 10টি দিতে হলে দে, না হলে বাড়ি চলে যা। যা যা যা। কাজ হবে তো বাবা? হবে রে মা, হবে। আরে ইঞ্চি বিঞ্চি কিঞ্চি দে দে, 10টি স্বর্ণ মুদ্রা দে, এক্ষুনি দে। বুঝলি মন্ত্রী, নবাব তোকে যে গাধাটা দেবে তার পিঠে এই লাঠিটা বোলাবি। গাধা সুশুরির চোটে দাঁড়িয়ে থাকতে না পেরে ঘোড়ার মতো দৌড়বে দৌড়বে দৌড়বে। আর ঘোড়ার মতো দৌড়লেই তাকে সকলে ঘোড়া বলে মেনে নেবে। জাহাপানা জাহাপানা জাহাপানা, কৃষ্ণচন্দ্র তার মন্ত্রীকে পাঠিয়েছে। আরে মন্ত্রী, এসো এসো এসো। তা তুমি এলে যে বড়, গোপাল কোথায়? আপনার কি ধারণা গোপালই সব কাজ পারবে? আমি পারবো না? এই তো কৃষ্ণচন্দ্রের মন্ত্রীর মতন কথা। তাহলে মাঠে চলো। মাঠেই বুঝি গাধা রাখা আছে? হ্যাঁ, চলো 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 চলো, তাহলে মাঠে চলো। ওই যে গাধা, দেখি কেমন ঘোড়া বানাতে পারো। কি হলো মন্ত্রী, গাধা তো ঘোড়া হলো না? না হুজুর, আপনার গাধা খুব পাজি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরসুরি খেলো, কিন্তু ঘোড়ার মতো একটুও ছুটলো না। উল্টে ওকে সুরসুরি দিতে দিতে আমারই হাত ব্যথা হয়ে গেল। ওরে বাবা! ভালোই হলো, উজির মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও। কেন মহারাজ? ঘোড়া তো বানাতেই পারলে না, উল্টে আমার গাধাকে সুরসুরি দেওয়ার জন্য তোমার কারাবাস হলো। ওরে বাবা, একেবারে কারাবাস? হ্যাঁ, কারাবাস। উজি, কৃষ্ণচন্দ্রকে আরেকটা সুযোগ দিতে চাই আমি। একদিনের মধ্যে যদি ঘোড়া বানাতে পারি তাহলে ভালো, না হলে ওর 12টা বাজলো। নামো নামো, সিংহাসন থেকে নামো এখনই। না না, আমি নামবো না। এই সিংহাসন আমার। একদিন তোমার ছিল, কিন্তু এখন আর নেই। তুমি এখন ভিখারি হয়ে গেছো কৃষ্ণচন্দ্র। নামো নামো নামো। এখন থেকে এই সিংহাসনে আমি বসবো, আর নবাব বাহাদুরের নির্দেশে রাজ্য চালাবো। না, কখনোই না। গোপাল, ছেড়ে দাও মহারাজকে। বাবা গো! কি হলো? এমন করে উঠে বসলে কেন? বিপদ, মহারাজের খুব বিপদ। মহারাজের বিপদ মানে? কে বললো? খুব একটা খারাপ স্বপ্ন দেখলাম গিন্নি। দেখলাম মহারাজকে সিংহাসন থেকে টেনে নামানো হচ্ছে। আর এসব দুঃস্বপ্ন। না গো গিন্নি, দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিলে চলবে না। আমার মন বলছে মহারাজের নিশ্চয় কোনো বিপদ হয়েছে। শোনো, কালই আমি কৃষ্ণনগর ফিরে যাব। এই তো এলে, এরই মধ্যে ফিরে যাবে? হ্যাঁ গিন্নি, এছাড়া আর কোনো উপায় নেই। এত চিন্তা হচ্ছে যে কি বলবো। আজ একদিন হয়ে গেল মন্ত্রী গেছে, কিন্তু মুর্শিদাবাদে যে কি হচ্ছে তার কোনো খবরই পেলাম না। ওফ, মন্ত্রী যে ওদিকে কি করছে। কি খবর দূত? খবর ভালো নয় মহারাজ। আপনার মন্ত্রী গাধাকে পাল্টে ঘোড়া করতে পারেনি। উল্টে নবাব বাহাদুর আপনার মন্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন। তাহলে কি আমি সিংহাসনচ্যুত হলাম? এখনো হননি। নবাব বাহাদুর আপনাকে আর একটা সুযোগ দিয়েছেন, তবে মাত্র একদিনের জন্যই। হায় হায় হায়, মাত্র একদিন! এ তো পাওয়াও যা, না পাওয়াও তাই। হায় হায় হায়, গোপালও তো নেই। কে যে এখন আমাকে এই মহা বিপদ থেকে উদ্ধার করবে? মহারাজ, এই তো গোপাল।
গোপাল তুমি এসেছো? মহারাজ, কাল রাতে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখে আমি ছুটে এসেছি মহারাজ। স্বপ্ন নয় গোপাল, এটা বাস্তব বাস্তব। গাধাকে ঘোড়া বানাতে না পারার অপরাধে নবাব বাহাদুর মন্ত্রীকে বন্দি করে রেখেছে, আর একদিনের মধ্যে গাধাকে ঘোড়া বানাতে না পারলে আমার সিংহাসন তিনি কেড়ে নেবেন। তাহলে স্বপ্ন মিলে গেল। ঠিক আছে মহারাজ, আমি যাব। কিন্তু তুমিও যদি না পারো তাহলে তো নবাব আমার সিংহাসনটাই কেড়ে নেবেন, তার উপর তোমাকেও কারাগারে বন্দি করে রাখবেন। বন্দি করে রাখা অতই সোজা নাকি? চলুন তো দেখি মুর্শিদাবাদ। বলি, খুব তো মুর্শিদাবাদ যাচ্ছ, তা সত্যি সত্যি ঘোড়া বানাতে পারবে তো? আমার নাম গোপাল ভাঁড়। আমার অভিধানে না পারার কিছু নেই গিন্নি, শুধু নবাবের আসল গাধাটিকে আমায় খুঁজে বের করতে হবে। আসল গাধা মানে? এই কি বলতে চাও বলো তো? গিন্নি, গাধা কি শুধু 4 পায়েরই হয়, 2 পায়ের হয় না? তোমার হেয়ালের মাথা মুন্ডু আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে আর জানতে চেও না গিন্নি, তবে একটা কথা মনে রেখো, তোমার এই গোপাল ভাঁড় মুর্শিদাবাদ যাবে আর প্রতিবারের মতো নবাব আর উজিরের কাছা খুলে দিয়ে চলে আসবে। উজির, কৃষ্ণচন্দ্র মনে হয় রণে ভঙ্গ দিয়েছে। দেবেই তো জাহাপানা, এবারে এমন একটা ফন্দি বের করেছি না যে ওই জাল কেটে বেরোনো কৃষ্ণচন্দ্রের পক্ষে একেবারে অসম্ভব। এখন শুধু আদেশ করুন, কৃষ্ণনগরে গিয়ে একেবারে ঘর ধরে টেনে ওই কৃষ্ণচন্দ্রকে সিংহাসন থেকে নামাই। আর এখন আমি ওখানকার রাজা হয়ে বসবো। কিন্তু একটা খটকা কেমন মনের ভেতরে খচখচ করছে। কিসের খটকা খোদাবান? এত কাণ্ড ঘটে গেল, অথচ গোপাল একবারের জন্য তো এলো না। আসলে গোপালকে হারাতে না পারলে এই খেলার মজাটাই তো জমলো না। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন তো, এবারে এমন একটা শক্ত ফন্দি এঁটেছি যে গোপাল ভালো করেই বুঝতে পেরেছে এবার আর ওর পরিত্রাণের কোনো উপায় নেই। তাই ইচ্ছে করে নিজে না এসে অতি কাঁচা খেলোয়াড় মন্ত্রীকে পাঠিয়ে নিজে কেটে পড়েছে। না উজির সাহেব, গোপাল কোনো অবস্থাতেই কেটে যাবার পাত্র নয়। তাহলে আগে আসুনি কেন? কি করে আসবো জাহাপনা? আমি তো শ্বশুর বাড়িতে বসে শাশুড়ি ঠাকুরনের আদর খাচ্ছিলাম। আদর খাচ্ছিলে? ভালো 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 ভালো, খুব ভালো। কিন্তু আমার মনে হচ্ছে এবার তোমাকে কারাগারের ভাত খেতে হবে। আরে দাঁড়ান দাঁড়ান উজির সাহেব, আমাকে কারাগারের ভাত খাওয়াবার জন্য এত তাড়াহুড়ো না করলেও চলবে। বরং তার আগে একটু জলপানের ব্যবস্থা করুন তো দেখি। রোদের মধ্যে এতটা পথ আসতে গলাটা বড্ড শুকিয়ে গেছে। কিন্তু গাধা পিটিয়ে ঘোড়া? হবে হবে, সব হবে। তার আগে মিষ্টি আর শরবত দিয়ে গলাটা একটু ভিজিয়ে নিতে দিন দেখি। এই কে আছিস? কৃষ্ণচন্দ্র আর গোপালের জন্য শরবত মিষ্টি নিয়ে জল শরবত আর মিষ্টি তো খাওয়া হলো গোপাল, এবার তাহলে আবার গাধাটিকে নিয়ে আসতে বলি। অবশ্যই, আর সেই সাথে একটা লাঠিও নিয়ে আসতে বলবেন। এই কে আছিস? লাঠি আর গাধাকে নিয়ে আয়। কি হলো গোপাল, গাধাকে অমন করে কি দেখছো? হুজুর, কিছু মনে করবেন না। আপনি যে নিরীহ জীবটাকে আমার সামনে হাজির করেছেন সেটির নাম গাধা হলেও সেটি কিন্তু আসল গাধা নয়। তোবা তোবা, আসল গাধা নয় মানে? আসল গাধা তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে হুজুর। আমার পাশে মানে? আমার পাশে তো উজির। হ্যাঁ খোদাবন্ধ, উনিই তো আসল গাধা। মুখ সামলে কথা বলবে গোপাল। তোমার এত বড় সাহস যে নবাব বাহাদুরের সামনেই তার উজিরকে গাধা বলে অপমান করো? আহা হা হা, চড়ছেন কেন উজির সাহেব? ভেবে দেখুন,
আমাদের জব্দ করার জন্য এ পর্যন্ত আপনি কতবার নবাব বাহাদুরের কানে কুমন্ত্রণা দিয়েছেন, কিন্তু সফল হতে পেরেছেন কি? উল্টে আপনার পরামর্শ মতো চলতে গিয়ে আমাদের মহামান্য জাহাপনা প্রত্যেকবারই অপদস্থ হয়েছেন। ওরা বাবা, গোপাল এসব কি বলছে? তাহলে এবার ঠান্ডা মাথায় ভেবে বলুন তো, আসল গাধাটিকে আপনি না ওই সামনে দাঁড়ানো নিরীহ জীব? ঠিক ঠিক, একেবারে ঠিক কথা বলেছো। গোপাল বেটা উজির আজ অব্দি একটাও ভালো বুদ্ধি দিতে পারি না আমাকে। বারবার ওর কথায় চলেছে আর বারবারই ভরা ডুবি হয়েছে। বেটা বেটা আস্ত একটা গাধা কথাকার। তাহলে আপনার এই দুপে গাধাটিকে আমার হাতে ছেড়ে দিন জাহাপনা, দেখবেন ঠেঙিয়ে পিটিয়ে ওকে ঠিক ঘোড়ার মতো বুদ্ধিমান করে দেব আমি। জাহাপনা, জাহাপনা, গোপাল যে আমাকে ঠ্যাঙাবে বলছে। আমার কিছু করার নেই। ও ভাই গোপাল, দয়া করে আমাকে ঠেনিও না। এই নাক মলছি, এই কান মলছি, জীবনে আর কখনো তোমাদের জব্দ করার কথা ভাববো না। তাহলে আমাদের মন্ত্রী মশাইকে এনে দিন। হ্যাঁ হ্যাঁ, এনে দিচ্ছি, এনে দিচ্ছি। এই 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 কে আছিস, কে আছিস? কারাগার থেকে মন্ত্রীকে এনে দে। সত্যি সত্যি গোপাল, তোমার তুলনা নেই। ভাগ্যিস তুমি এসে পড়েছিলে, তাই তাই তো এই রাতটা রক্ষা পেলাম। না হলে তো রাজ্যপাল খুইয়ে এতক্ষণে আমাকে পথে বসতে হতো। আচ্ছা মহারাজ, নবাবের গাধা যদি উজির হয়, তাহলে আপনার গাধাটিকে কে আবার? আমার এই মন্ত্রী। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.